মেরি সিরাম সোপান নিবেদিত সেলিব্রিটি আড্ডা। দর্শক, আপনাদের সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন মেরিল সিরাম সোপান নিবেদিত সেলিব্রিটি আড্ডাতে। দর্শক, ঈদকে কেন্দ্র করে আপনাদেরকে একটু ভালো লাগাবার জন্য আমরা সাজিয়েছি আমাদের আয়োজন খুব সুন্দরভাবে। আর আজ এই আয়োজনে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন, যার সঙ্গে আমরা আড্ডা দিব, তার কাছ থেকে আমরা জানবো ঠিক কিভাবে তিনি তার অভিনয় দিয়ে আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আপনাদের কাছে হয়ে উঠেছেন স্পেশাল। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ঈদের বিশেষ আয়োজনে অভিনেত্রী শাহানাজ সুমিকে। আপু, ঈদ মুবারক, কেমন আছেন? ঈদ মুবারক আপু, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে ফর আস্কিং। আপু, ঈদটা তো আসলে মানে এটা খুব কমন একটা বিষয়, ছোটবেলার ঈদ, বড়বেলার ঈদ, কিন্তু ঈদের কোন বিষয়টা এখনো আপনার কাছে সেম আছে? ঈদ আমার ছোটবেলা থেকেই আসলে যেই জিনিসটাকে আমি সবচেয়ে বেশি মনে করি যে আমি এনজয় করি, সেটা হচ্ছে আমার ফ্যামিলির সাথে থাকা। কারণ ঈদে মনে হয় যেন পুরো ফ্যামিলির সবাই একসাথে হই, একসাথে খাওয়া দাওয়া হয়, একসাথে প্ল্যানিং হয়, সিনেমা দেখতে যাওয়া হয় একসাথে। আমরা যেটা জানি আপনি তো যৌথ ফ্যামিলিতে থাকেন, তো এটা তো একটা আলাদা রকম মজা, মানে অনেক মানুষ একসঙ্গে। হ্যাঁ, অনেক মানুষ একসঙ্গে আমার ভালো লাগে, আমি এটা এনজয় করি। যে মানে যেটা হয় যে আমি আমার নানা নানুর জেনারেশনের মানুষের সাথেও বসে কথা বলছি, আবার আমার যে ছোট যেই পিচ্চিগুলো আছে তাদের সাথেও বসে গল্প করছি। তো সবাই একসাথে যখন হয় না, এটা একটা ডিফারেন্ট মজা। এটা কিন্তু খুব সুন্দর একটা কথা, কারণ আমাদের দেশে বা ঢাকা স্পেশালি শহরগুলোতে কিন্তু যৌথ ফ্যামিলি এখন দেখাই যায় না। ছোটবেলায় আমাদের ঈদকে ঘিরে অনেক এক্সাইটমেন্ট থাকতো, অনেক কিছু নিয়ে। ফার্স্ট অফ অল নতুন জামা নিয়ে অনেক এক্সাইটমেন্ট থাকতো। ঈদের দিন সালামি কালেক্ট করতে গিয়ে সবার বাসায় মজাদার খাবার খাবো, এবং সালামি তো আছেই, সেটাও নিয়ে একটা মজা থাকতো। বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো ফেড হয়ে যায়। কিন্তু তবুও জানতে চাই, এই ঈদে মানে কোরবানির ঈদে আসলে এক্সাইটমেন্টটা আর কি নিয়ে থাকে? এক্সাইটমেন্ট একটু ডিফারেন্ট। আগে আমি সালামি নিতাম, এখন আমি সালামি দেই, এটা ডিফারেন্ট। আর কোরবানির মাংস আগে আমি ভাবতাম যে মানে কিভাবে ভাগ হচ্ছে, শুনতাম বিভিন্ন গল্প। এখন তো নিজে যেহেতু কোরবানি দেই, তো এখন নিজে সবকিছু ডিসিশন মেকিং অ্যান্ড অল, মানে রোল প্লেটা আসলে চেঞ্জ হয়েছে, রোল ক্যারেক্টারটা ডিফারেন্ট হয়েছে এখন। কিন্তু ভালো লাগে, মানে যাদের কাছে আগে তাকিয়ে থাকতাম যে সে এখন কি বলবে, আন্টি এখন কি বলবে, এখন নিজে ওই জায়গাটায়, হ্যাঁ, নিজে যখন এই জায়গাটায় এখন নিজেকে ভাবি, তখন মনে হয় যে আচ্ছা, তখন হয়তো আমার বড় ডিফারেন্ট ভালো লাগে ছিল। হ্যাঁ, খুব ভালো। আমরা একটু আপনার কাজ সম্পর্কে জানতে চাই। আমরা জানি যে ছোটবেলা থেকেই আপনি নাচের সঙ্গে জড়িত ছিলেন, আপনি নাচ শিখেছেন বেশ ছোটবেলা থেকেই, আপনি একজন প্রফেশনাল নৃত্যশিল্পী। তো নাচ থেকে অভিনয় কিভাবে আসা হলো সেটা জানবো, কিন্তু নাচ যখন ছোটবেলায় শেখানো, এটা কি পরিবার থেকে বলে শেখানো হয়েছে, নাকি আপনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে না, আমি নৃত্যশিল্পী হতে চাই বা আমি নাচটাতে ইন্টারেস্টেড? প্রথমে ছোটবেলায় তো আমি এত কিছু বুঝতাম না, আমি নাচুনি বুড়ি, মানে আমি তিরিং বিরিং অটোমেটিক্যালি করতাম। তো সেইখান থেকে আমার মনে হলো যে আচ্ছা ওকে, একটু নাচ, মানে আপনার তিরিং বিরিং দেখে মনে হলো যে তাহলে নাচ, একটু নাচ শেখাই, আর্টিস্টিক তিরিং বিরিং, আমার এনার্জিটা অন্যদিকে ডাইভার্ট হবে আর কি। সারাক্ষণ তো বাসায় তিরিং বিরিং করছি, তো ওই এনার্জি ডাইভার্সনের জন্য আমাকে নাচ শেখাতে নিয়ে গেল। আর নাচ শেখাতে যাওয়ার পরে আমি আসলে অনেক এনজয় করতাম, অনেক এনজয় করতে করতে কয়েক বছর যাওয়ার পর আম্মু দেখলো যে আমি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, মানে নাচের ক্লাসে আমি ওটা অনেক এনজয় করি। আর পড়াশোনার যদি একটু ক্ষতি হয়, তখন আম্মু একটু মানে পিছপা হতে চেয়েছিলেন যে আচ্ছা ঠিক আছে, পড়াশোনাটা ঠিক মতো করো। তখন একটা শর্তের মধ্যে আমাকে পড়তে হয়েছিল যে পড়াশোনা যদি তুমি টপ 10-এ থাকতে পারো বা টপ 3-তে থাকতে পারো ক্লাসে, তাহলে তোমাকে নাচ শেখানো হবে। তো আমার একই সাথে দুইটা, সপ্তাহে 2 দিন নাচের ক্লাস আর বাকি 5 দিন পড়াশোনা একদম। তো ওইভাবে আসলে পড়াশোনাটাও হয়েছে, নাচটাও হয়েছে, দুইটাতেই মনোযোগ ছিল সমানভাবে। তো ফ্যামিলির কারণে শেখা শুরু, কিন্তু নিজের ভালো লাগাটা আসলে খুব তীব্রভাবে প্রকাশিত হয় পরে। মানে ভালোবাসাটা এমন ভাবেই হয়ে গেছিল নাচের সাথে যে ইটস কাইন্ডা অ্যারেঞ্জ ম্যারেজ আফটার লাভ। ট্রু, মানে ভালোবাসা হয়ে গেছে দেখে এখন আমাকে নানান শর্ত মানতে হবে। আচ্ছা, তো আমরা জানি যে আপনি সেরা নাচিয়েতে টপ 10-এ ছিলেন, সেখান থেকে আসলে আপনার প্রফেশনাল যে স্টার্টটা আমরা যদি বলি সেটা থেকেই হয়েছে। সেই অনুভূতিটা একটু ছোট্ট করে শুনবো, যে ওই সময়টা যখন আপনি ওই রিয়েলিটি শোটার মধ্য দিয়ে যাচ্ছিলেন,
ওই সময়টা আসলে কি মনে হয়েছিল যে তখন মানুষ দেখছে টিভিতে, মানুষজন আরো চিনছে, ভালোবাসা দিচ্ছে এবং আপনাকে প্রুভও করতে হচ্ছে ন্যাশনাল টেলিভিশনে, সো তখনকার অনুভূতিটা কেমন ছিল? আহ, আমি আসলে সবসময় চাইতাম যে আমি কোনো একটা কিছু প্রমাণ করে সামনে আগাই, মানে এটা আমার সব ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে, পড়াশোনা, নাচ, অভিনয়, সব কিছুর ক্ষেত্রে প্রমাণ করার বিষয়টা সবসময় আমার কাজ করতো। তো সেই জায়গায় রিয়েলিটি শো নাচের এটা আমার জন্য একটা সোনার খনি ছিল, যে আচ্ছা আমি যদি এখানে আগাতে পারি তার মানে তো একটা সার্টিফাইড আমি আসলে ভালো নৃত্যশিল্পী হিসেবে। তো সেখানে ভালো নিজে করার, নিজের সাথে নিজের যে প্রতিযোগিতা, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি, কিন্তু আমার না কখনো এমন কাজ করেনি যে আমার অন্য কারোর চেয়ে ভালো করতে হবে বা আমার অন্য কাউকে ছাপিয়ে যেতে হবে, এইটা কখনোই কাজ করেনি। খুব আপনার মনে হচ্ছে আপনার জায়গাটা থেকে আপনি আপনার নিজেকে প্রমাণ করবেন। হ্যাঁ, আমি আগের দিনের চেয়ে ভালো করব, আমাকে আগে যেভাবে মানুষ পছন্দ করতো তার চেয়ে একটু বেশি পছন্দ করবে। সো আমার চিন্তাটা সবসময় আমাকে নিয়েছিল প্রতিযোগিতার সময়ও, যেখানে কম্পিটিশন ছিল 10 জন, 20 জন, 15 জন, মানে এক এক সময় এক এক ডান্সার, সবার মধ্যে একটা কম্পিটিশন, নাম্বারিং হচ্ছে, কিন্তু আমার মাথায় আসলে কিছু চলতো না। মানে আপনি আসলে এতটাই ওটাতে অ্যাডিক্টেড ছিলেন, রাইট? সো আমরা জানি যে প্রথম নাচের সম্মানে আপনি পেয়েছিলেন 400 টাকা, 500 টাকা। আচ্ছা, 500 টাকা পেয়েছিলেন, সেই টাকাটা দিয়ে কি করেছিলেন? 500 টাকা দিয়ে আমি আম্মুকে দিয়েছিলাম, তারপর আম্মু আমাকে কি যেন আইসক্রিম কিনে দিয়েছিল। আমি আইসক্রিম অনেক পছন্দ করি, সো আম্মু আমাকে আইসক্রিম কিনে দিয়েছিল, বাকি টাকা আমার নাচে অনেক খরচ হয়, সো ওটা আমি। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার, প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। যেহেতু ভালো লাগার বা প্যাশনের একটা জায়গা, সেখানে এক্সাইটমেন্টটা বা ভালো লাগাটা নিশ্চয়ই অনেক বেশি ছিল। মানে প্রথমবার আমি একা নাচ করছি, আবার আমাকে টাকাও দিল। মানে এটা তো তখন আমি বুঝতাম না যে আমি যে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক করছি এটারও একটা ভ্যালু আছে, সম্মানী আছে, ভ্যালু আছে। তো সেটা তো তখন জানতাম না। তো প্রথমবার এটা খুবই ভালো লেগেছিল, তারপরে আস্তে আস্তে তো বুঝলাম যে না, মূল্য তো দিতে হবে সবকিছু করতে হবে। ট্রু, মানে ইম্প্যাক্টফুল কাজগুলো করতে হবে, যেটা আপনার সঙ্গে মানে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল যে কাজ যেটাই করি না কেন ইম্প্যাক্টফুল কাজ না হলে আসলে সেটার কোনো মানে নেই। আচ্ছা, তো তারপরে আমরা যেটা জানি সেরা নাচিয়ে থেকে আপনি আপনার যাত্রাটা আসলে প্রফেশনালি স্টার্ট হলো, কিন্তু তারপরে অভিনয় বা টিভিসি থেকে শুরু হলো। আমরা একটা টিভিসির কথা একটু বলতে চাই, বা এটা আসলে না বললেই না, সেটা হচ্ছে নারী দিবস উপলক্ষে আপনার একটা টিভিসি এসেছিল, জুই নারিকেল তেলের। সেখানে একটু জানতে চাই সিলেকশনটা কেন হয়েছিল, মানে আপনার চুল বড় দেখে, সুন্দর দেখে কি আপনাকে সিলেক্ট করা হয়েছিল, নাকি তাদের কাছে মনে হয়েছে যে না ঠিক আছে এই চরিত্রটা সব থেকে বেশি আপনি ফুটিয়ে তুলতে পারবেন? এটা 2017 আমার এসএসসি ইয়ার, তখন আমার পরীক্ষা চলছিল। তখন আমার একটা নাটকের শুট চলছিল, সোনার পাখি রূপার পাখি। তখনকার সময় নাটকটা খুব মানে মানুষ খুব পছন্দ, এখনো মানুষ আমাকে বিজলি বলে ডাকে, তো ওইরকম একটা নাটক আমি তখন করছিলাম। সেইখান থেকে আমাকে অডিশনে ডাকা হয় যে আচ্ছা ওই মেয়েটা ভালো করছে, অডিশনে ডাকুক। অডিশনে গেলাম, পরীক্ষার মাঝে অডিশন দিলাম, অ্যান্ড আমি আসলে যেই অভিনয়টুকু করেছি টিভিসিতে অন স্ক্রিনে, ঠিক সিমিলার অ্যাক্টিংটুকু আমি অডিশনেও করেছিলাম। এইটা আসলে ওনাদের কাছে আই ক্যাচি ছিল যে আচ্ছা ও এইরকম ভাবে এত ডিপ ইমোশন নিয়ে যদি অডিশন করতে পারে তাহলে তো হবে। তো ওইখানে এত কিছু মাথায় ছিল না, আমি জাস্ট আমার ডায়ালগগুলো বললাম, অডিশনটা দিলাম, ওনারা সিলেক্ট করলেন। শুটিংয়ের আগে একদিন রিহার্সাল হলো, তারপর শুটিং হলো। আমি না কখনোই ভাবিনি যে এটা এত এত পরিচিতি পাবে, কারণ ওই যে যেটা আপনি বললেন যে যে অনুভূতিটা বা যে ইমোশনটা আপনি ওই ইয়েটার মধ্যে, টিভিসিটার মধ্যে আপনি তুলে ধরতে পেরেছিলেন, সেটা কিন্তু আসলে সবাইকেই, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যেটা হয় না, যে জায়গাটাতে সবাই একটু সেন্সিটিভ থাকে, ওটা কিন্তু সবাইকেই বেশ মানে ভাবিয়েছে। আমি বলবো যে ভালো লাগার থেকে বেশ ভাবিয়েছে যে না ঠিক আছে, আসলেই তো তাই, রিলেট করতে পেরেছে অনেক মানুষ। তো আমরা যখন দেখলাম যে চুল কাটার যে সিনটা ছিল আপনার, সেখানে কি আসলে আপনাকে চুল কেটে ফেলতে হয়েছিল কিনা? না, চুল কাটতে হয়নি, ওটা উইক ছিল। কিন্তু যখন আপনার কাছে এলো ওই স্ক্রিপ্টটা এমন ভাবে, তখন নিশ্চয়ই আপনি একটু ভয় পেয়ে জিজ্ঞেস করেছিলেন আসলে আমার চুল কাটতে হবে কিনা? না, আমি এটা জিজ্ঞাসা করিনি। আমার মনে হয়েছে আমার চুল আসলেই কাটবে, এন্ড আই ওয়াজ রেডি ফর ইট। আই ওয়াজ রেডি যে আচ্ছা ঠিক আছে, এত ভালো স্ক্রিপ্ট, ইফ আই হ্যাভ টু ডু ইট আই উইল ডু ইট, স্যাক্রিফাইস যদি এতটুকু করতে হয় আমি করব। তো আই ওয়াজ রেডি, কিন্তু দেখলাম যে না,
প্রসেসটা আসলে একটু ডিফারেন্ট। তো ওনারা ওইভাবে করলেন। তারপরে আপনি হাফ ছেড়ে বাঁচলেন, না চুল কাটতে হয়নি। কিন্তু যখন 7 মার্চ 2017-এ রিলিজ হলো সন্ধ্যা 7টায় টিভিসিটা, তখন এত বেশি পজিটিভিটি আসা শুরু করলো, প্রথমবার আমি এটা দেখছি। তখন আমার মনে হলো যে ওয়াও, মানে স্ক্রিপ্টের জন্য, অ্যাক্টিং এর জন্য, ডিরেকশন সব কিছু মিলিয়ে একটা সিলেকশনটা ওয়াজ পারফেক্ট, সবকিছু ভালো একটা কাজ হলো। কিন্তু এখন এই যে 9 বছর পর এসে যখন আমি টিভিসিটার কথা ভাবি এবং আমি দেখি যে প্রতি বছর সিমিলার টাইমে এই টিভিসিটা মানুষ শেয়ার করছে, মানুষ এই টিভিসিটা নিয়ে আরও কথা বলছে প্রতি বছর। কেন বলছে? এখনও কি আমার অ্যাক্টিংয়ের কারণেই বলছে? এখনও কি ওই স্ক্রিপ্টের কারণে বলছে? নো, ওই গল্পটা এখনও আমাদের কাছে রিলেভেন্ট। অবশ্যই এই কারণে হচ্ছে এখনও কথা হচ্ছে। এইটা একটা মানে মিক্স ফিলিং, একটা গুড ফিলিং আছে যে আমার কাজটা নিয়ে মানুষ কথা বলছে, আবার একটা কষ্টও আছে যে আচ্ছা এইরকম ঘটনা কেন এখনো রিলেভেন্ট। তো ইটস আ মিক্স ফিলিং, বাট আই এম হ্যাপি যে আমার কোনো একটা কাজ মানুষের চেতনায় একটুখানি জায়গা করতে পেরেছে এবং তারা এখনো ফিল করে। এটা দেখে ভালো বলেছেন বেশ। আচ্ছা, নাচ থেকে যখন অভিনয়ে যেতে হলো তখন আসলে কি ভেবেছিলেন? কারণ নাচের প্রতি তো আপনার অনেক ভালোবাসা ছিল, মানে অভিনয় করবেন বা অভিনয় কখনো যদি আসে তাহলে করবেন, এবং অভিনয় আসলে কেমন করবেন এটা ভেবে অভিনয় নেমেছিলেন কিনা? অভিনয়টা আমি যখন নাচ করতাম তখন শুধু নাচের জন্য নাচ করতাম না। আই ইউজ টু এক্সপ্রেস মাই ফিলিংস থ্রু মাই স্টেপস। তো নাচের সময় আসলে আমি অ্যাক্টিংটাই করতাম, এবং আমার নাচের সময় আমার এখনও বলে আমার সিনিয়র্সরা, আমার টিচাররা, ওনারা আমার এক্সপ্রেশনের প্রশংসাই করছে। তো আমি সেরে নাচিয়েতে থাকা অবস্থায় আমার এক্সপ্রেশন দেখে সালাউদ্দিন লাবলু স্যার আমাকে নাটকে সোনার পাখির উপর পাখির জন্য আমাকে সিলেক্ট করেন। সো সামহাও নাচের সময় আসলে আমি অ্যাক্টিংয়ে এক ধরনের মনোনিবেশ করছিলাম, আর ওই সুযোগটা আসার পরে আর কি মনে হলো যে না, নৌকাতে এবার পা দিই, দিয়ে দেখি কেমন হয়, এবং আপনি বেশ ভালোভাবে কিন্তু সেটা প্রমাণও করেছেন নিজেকে। আচ্ছা, মানে সেখানে আপনার ক্যারেক্টারটা ছিল বিজলি ক্যারেক্টার। এবং আচ্ছা, প্রথম ক্যামেরার সামনে যখন দাঁড়ান অভিনয়ের জন্য নার্ভাস ছিলেন কিনা? অনেক নার্ভাস ছিলাম, কারণ সবাই অনেক সিনিয়র। কল্পনা আন্টি তো অনেক সিনিয়র, উনি আমার দাদি ক্যারেক্টার ছিলেন। তারপর মৌয়াপা, চুমকি আপু, নীলয় ভাই, আরফান ভাই, এভরিবডি ওয়াজ সো সিনিয়র। আর সালাউদ্দিন লাবলু স্যার ইটসেলফ, মানে হিমসেলফ খুবই সিনিয়র। মানে এত মানুষের মাঝখানে একটু নার্ভাস হওয়া স্বাভাবিক, খুবই স্বাভাবিক, বাট আই ট্রাইড মাই বেস্ট। এবং আপনার যে চরিত্রটা ছিল বিজলি চরিত্র, সেই চরিত্র দিয়ে কিন্তু আপনি বেশ ভালো সাড়া ফেলেছিলেন। মানে আপনি তখন বুঝেছিলেন যে চরিত্রটা এত ভালোবাসা পাবে? না, আমি কিছুই বুঝিনি যে, কিন্তু লাবলু স্যার হচ্ছে বলতেন, উনি যখন প্রথম আমাকে স্ক্রিপ্ট দিয়েছিলেন তখন শোনো, বিজলি ক্যারেক্টার কিন্তু বিজলি ক্যারেক্টার কিন্তু চমকাতে হবে, বুঝছো? এটা যদি তুমি ঠিকমতো করতে পারো, বিজলি উইল বি বিজলি। এখন 2026-এ এসে আমি যে বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় ঘুরছি, প্রত্যেকটা জায়গায় গেলে আমাকে মানুষ চিনে বিজলি হিসেবে। এত বছর নিশ্চয়ই অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। এন্ড আমি এখন ওনার কথাটা মনে করি যে না, তুমি যদি বিজলি হতে পারো এটা চমকাবে। সো এটা এখনো চমকাচ্ছে, মানে আপনার অভিনয় দিয়ে সেটা চমকেছে। এবং বিজলি দিয়ে আপনাকে যে দেশের বিভিন্ন মানুষজন চিনছে এবং বিভিন্ন কোনায় কোনায় আপনি ঘুরে বেড়াচ্ছেন, সেটা কেন সেটাও আমরা দর্শকদেরকে জানাবো। আমরা বিরতিতে যাচ্ছি। মেরিল সিরাম সোববান নিবেদিত সেলিব্রিটি আড্ডা থেকে ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। মেরিল সিরাম সোববান নিবেদিত সেলিব্রিটি আড্ডা। দর্শক, বিরতির পর আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন মেরিল সিরাম সোববান নিবেদিত সেলিব্রিটি আড্ডা। আজ আমাদের সাথে উপস্থিত আছেন শাহনাজ সুমি। আমরা গল্প করছি। আচ্ছা, বলছিলেন যে বিজলি ক্যারেক্টারের জন্য আপনি দেশের যে কোনায় যান না কেন, সবাই আপনাকে সেভাবেই চেনে। দেশের কোনায় কোনায় আপনি কেন ঘুরে বেড়ান সেটা আমরা আপনার কাছ থেকে জানবো। আমরা জানি যে অভিনয়ের পাশাপাশি আপনি একটা এনজিওর সঙ্গে যুক্ত আছেন, এবং মানুষের জন্য কাজ করার তাগিদে, মানুষের ভালোর জন্য বা আমাদের সমাজের জন্য কাজ করার তাগিদ থেকে আপনি সেই কাজটাও করছেন। কাজটা সম্পর্কে একটু আমরা আপনার কাছ থেকেই শুনতে চাই। আমি এখন ব্র্যাক বাংলাদেশে আছি ইয়াং প্রফেশনাল হিসেবে। আমি তো লাস্ট ইয়ার গ্র্যাজুয়েশন করলাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপে। তো ওই সাবজেক্টে পড়ার সময়ই আমার ইচ্ছা ছিল যে আমি মানুষের জন্য কাজ করে এইরকম একটা জায়গায়, এরকম একটা কাজের সাথে আমি যুক্ত থাকতে চাই। সেই জায়গা থেকেই চেষ্টা করা শুরু করলাম। সেখানে পরীক্ষা,
অনেক পরীক্ষা টরীক্ষা দিয়ে আসলে এখানে সুযোগটা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, কারণ আমি এক্স্যাক্টলি যেই ওয়েতে মানুষের কাছে যেতে চেয়েছিলাম আমার মনে হয় যে আমি সেই সুযোগটা এখন পাচ্ছি মানুষের কাছে যাওয়ার, মানুষের কথা শোনার। এবং কাজ নিয়েও আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে আপনি কাজ আসলে খুব বেছে বেছে করেন, কারণ আপনি আসলে মিনিংফুল কাজ করতে চান। সেটাও একটু জানবো যে যখন তারপর আসলে কাজ করা শুরু করলেন, এই যে এই তাগিদটা যে আমি যখন কাজ করব বা আমি আমার স্ক্রিনে যখন আমার নিজেকে রাখবো, তখন সেটা এমন একটা কাজ হতে হবে যেন সেটা বছরের পর বছর রয়ে যায় এবং সেটাতে যেন কোনো না কোনো উপকার কারো হয়, সমাজের হোক, মানুষের হোক বা অন্য কোনো জায়গায়। এই তাগিদটা আসলে আপনার মধ্যে কি সোনার পাখি রূপার পাখি করার পরে এসেছে, নাকি আপনি শুরু থেকে এমন আসলে ভেবে আসছিলেন? আমি শুরু থেকে আসলে একজন অক্ষতিকর প্রাণী হিসেবে ছিলাম আর কি। তো যখন আমি জুইয়ের টিভিসিটা করলাম উইমেন্স ডে স্পেশাল, তখন ওই পজিটিভিটিটা যখন আমি পেয়েছি, ওই প্রথম আমার মনে হয়েছে যে না, আমার আসলে এই ধরনের কাজ করা উচিত। যে ধরনের কাজে মানুষ মনে রাখবে, খুবই অসম্ভব সুন্দর অনুভূতি নিয়ে আমাকে মনে রাখবে। সেই জায়গা থেকে এরপর আমি যত কাজ করেছি, সেই কাজগুলোর সাথে জড়িত থাকার পেছনে ছিল সুন্দর গল্প, সেই গল্পগুলোর অর্থবহতা এবং আমার চরিত্রের গ্র্যাভিটি। যদি আমার চরিত্রটা শুধু অলংকার হিসেবে একটা গল্পে আছে, আমি সেগুলো তো চেষ্টা করেছি না জড়ানোর, যেন আমার চরিত্রটা একটা কিছু বলে, ওর কোনো একটা সে থাকে, ওর একটা কথা থাকে, গল্প থাকে, ব্যাক স্টোরি থাকে। আর ওই গল্পটাতে কাজ করার পর আমার যেন 15-20 বছর পর যখন আমি দেখবো যে আমি একটা মোবারকনামা করেছি বা একটা সোনার পাখি রূপার পাখি করেছি, আমার যেন কখনো কোনো আফসোস না হয়, কখনো যেন এটা মনে না হয় যে তখন তো আসলে এই কাজটা ভেবে চিন্তে করলেই পারতাম। আচ্ছা, তো আমরা জানি যে আপনার অভিনয় করা একটি ওয়েব সিরিজ বুকের ভেতর আগুন, বুকের মধ্যে আগুন, সেই ওয়েব সিরিজটার জন্য আপনাকে নানান মানুষ নানান কথা বলেছে, নানান খেতাব দিয়েছে, এবং সেখানে আপনার যে চরিত্রটা, সেই চরিত্রটা প্লে করার পরে সবাই বলছে যে আপনি আসলে শাবনূরের মতো। সেটা কেন বলছে? মানে সেটা কি আপনার অভিনয়ের জন্য, আপনার মিষ্টি হাসির জন্য, আপনার গলার টোনের জন্য, নাকি আসলে ক্যারেক্টারটা আপনি ফুটিয়ে তুলেছিলেন? আপনার কাছে কি মনে হয়? ওখানে শবনম ক্যারেক্টারটা আমার ছিল 90s-এর একজন মহানায়িকা, তো বাংলাদেশি। তো সেখানে আমাকে বেশ কয়েকজন নায়িকাদের, আমাদের বাংলাদেশি নায়িকাদের রেফারেন্স দেওয়া হয়েছিল। শাবনূর ম্যাম অবশ্যই ওখানে ছিলেন। তো সেই রেফারেন্স অনুযায়ী যে ক্যারেক্টার প্লে করা, ওইভাবে আগের নায়িকাদের মতো তাকানো, কথা বলার চেষ্টা করা, সেই জায়গা থেকে চেষ্টাটার জন্য হয়তো একটু রিফ্লেকশন এসেছে। আর সেখানে মানুষ যদি আসলে বিশ্বাস করে আমাকে শাবনূর ম্যামের মতো লেগেছে, তাহলে তো আই এম সাকসেসফুল। আমি তো একজন ক্যারেক্টার ফুটিয়ে তুলতে পেরেছি, একজন নায়িকার ক্যারেক্টার। সো ইটস আ গুড থিং। এবং এটা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ কিন্তু, কারণ শাবনূর আসলে আমাদের দেশের এমন একজন অভিনেত্রী, মানে তার প্রতি কিন্তু মানুষের ইমোশনটা অনেক ডিফারেন্ট জায়গায় কাজ করে, যে তার মতন যদি এটা না হয় তাহলে কিন্তু আপনাকে গালিগালাজ খেতে হতো। তো গালিগালাজ মানে কিছুটা মানে দর্শকরা যে গালিগালাজ, ক্রিটিসিজম আমি বলতে চাই, ক্রিটিসিজম করবেই তো, স্বাভাবিক যে আমাদের পছন্দের নায়িকা আপনি ঠিকমতো কেন পোর্ট্রে করতে পারেন। সেটাই। আচ্ছা আপু, মোবারকনামা নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে আমরা দেখেছি যে মোশাররফ করিমের বিপরীতে আপনাকে কিন্তু বেশ বোল্ড একটা চরিত্র অভিনয় করতে হয়েছে। সেটা আসলে আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল কিনা, বা আপনি কতখানি এনজয় করেছেন আপনার সেই চরিত্রটা? ওই চরিত্রটা আমার একটা সোনার ডিম পাড়া হাঁসের মতো ছিল। আচ্ছা, কারণ এই চরিত্র যে কোনো অভিনেত্রীর জন্য, মানে সে খুব চায় এই ধরনের একটা চরিত্র করতে, সেই রকম একটা চরিত্র সুরাইয়া। যখন আমি অডিশন দিলাম, আমার সব কাজ অডিশন দিয়ে আমি করি, তো ওইটা যখন অডিশন দিতে গেলাম এবং আমি প্রথম জানলাম যে এই ধরনের একটা কাজ হবে, তখন তো আমি খুবই দোয়া করছিলাম যে আমাকে যেন সিলেক্ট করে, আমি যেন কাজটা পাই। তারপরে ওনারা বললেন যে না, ইউ আর পারফেক্ট ফর দিস ক্যারেক্টার, আমরা আপনাকে নিতে চাই। তারপরে আমরা অনবোর্ড হলাম, রিহার্সাল করলাম। একটু ভয় ছিল, কারণ মোশাররফ করিম ভাই উনি তো খুবই ভালো অভিনেতা, ওনার পাশে দাঁড়িয়ে ছোট একটা ডায়লগ দিয়ে পার পেয়ে যাওয়া ইজ ওকে, বাট সুরাইয়ার যে ডায়লগ, যে টোন, কন্টিনিউয়াস ইন্টারাকশনে থাকা এন্ড ডমিনেটিং ক্যারেক্টার, এই ধরনের চরিত্র ওনার সামনে দাঁড়িয়ে ওনাকে গালি দেওয়ার মতো চরিত্র, এইটা করাটা অনেক টাফ।
সেখানে একটু টেনশন ছিল, কিন্তু মানে আপনি কি আগে পরে শুটিং এর আগে পরে মাফ চেয়ে নিতেন তার হ্যাঁ কাছে? হ্যাঁ 10 বার করে 10 বার করে মাফ? আচ্ছা। মাফ চেয়ে নিতাম। এবং শুটের আগে ভয়টা ছিল, তো ভয়ের সময় একদিন আমাদের রিহার্সাল হলো, সবাইকে নিয়ে বসে বসে রিহার্সাল করছি। রিহার্সালের পর উনি আমার কাছে এসে বললেন, এই তুই তো খুব ভালো করিস, তোর তো ভালো 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 হবে, আমার মনে হচ্ছে তোর চরিত্রটা ভালো হবে, এটা বলে চলে গেলেন। তা ওই টাইমে আমার নার্ভাসনেসটা একটুখানি মানে কমেছে, যে না উনি ইন্সপিরেশন, যার সামনে দাঁড়িয়ে আমি আসলে অভিনয় করতে ভয় পাচ্ছিলাম, উনি যদি বলে যে না হচ্ছে এবং ভালো মানে হবে, তো হচ্ছে। আর আমার ডিরেক্টরও আমাকে খুব সাপোর্ট করেছেন, দোদুল ভাই, ওখানে আমাদের ডিওপি ছিলেন খসরু ভাই, এভরিবডি ওয়াজ ভেরি সাপোর্টিভ, এশা আপু, সৌভিক দান, এভরিবডি। সো আমার মনে হয় যে ইট ওয়াজ এ টিম ওয়ার্ক। সুরাইয়া আসলে শুধু আমি যে পুল আউট করেছি সুরাইয়াকে, বিষয়টা এমন না, সবার হেল্প, আমার পুরো টিম আমাকে হেল্প করেছে টু পুল আউট সুরাইয়া, অ্যান্ড ইটস হেয়ার। এটার জন্য আমি অনেক থ্যাঙ্কফুল আমার টিমের কাছে। এই ক্যারেক্টারের জন্য প্রথম আলো বা ডেইলি স্টার অ্যাওয়ার্ডস, বিভিন্ন জায়গায় সম্মাননাগুলো আমি নমিনেশন পেয়েছি। ইটস গুড, পুরস্কার পেতে হবে এমন কিছু না, বাট আমার মনে হয় যে স্বীকৃতিটা আসুক, সেটা যেভাবেই আসুক, সেটা ইন্সপায়ার করে একটা মানুষকে। সো যেই দিন আমাকে মোশাররফ করিম ভাই বলেছেন তোর হচ্ছে, এবং যেই দিন আমি আসলে কোনো একটা অ্যাওয়ার্ড শোর নমিনেশন পেয়েছি, দুইটা দিনই আমার জন্য দুইটা স্বীকৃতি, দুইটাই সমান ভালো লাগা, দুটোই পুরস্কার। আচ্ছা, এই যে নমিনেশনটা আসলো, যেটা আপনি বললেন যে পুরস্কার পাওয়াটা আসলে মুখ্য না, মুখ্যটা হচ্ছে যে মানুষ নোটিস করেছে, সেটা রেকগনিশন দিতে চেয়েছে এবং তারপর একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এই যে সেই নমিনেশনটাও যে এসেছে, এটাকে আপনি কিভাবে দেখেছেন, বা আপনার কাছে আসলে এটা কতখানি ভালো লাগা কাজ করেছে? নমিনেশনটা তো অনেক ভালো লাগা কাজ করেছে আমার জন্য, কারণ আমার সাথে যারা ছিলেন, আমি তো যেই রুমে বসে আছি এই রুমটা তো আমাকে দিয়ে জাস্টিফাই হবে না, আমার সাথে আমার পাশে কারা বসে আছেন সেটা দিয়ে এই রুমের ভারটা বোঝা যাবে। সো নমিনেশনে আমার সাথে যারা ছিলেন সেই লাইন আপটা দেখে আমার মনে হয়েছে যে না, মেবি আই ডিড সামথিং রিয়েলি গুড। অবশ্যই অবশ্যই, মানে আপনার সাথে বেশ প্রমিনেন্ট মানুষজন নমিনেশন আপনার সঙ্গে ছিল। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। এই অভিনয়টাকে আপনি এখনো পর্যন্ত প্রফেশন হিসেবে নেওয়া যায় বলে আপনার কাছে এখনো পর্যন্ত আসলে আপনি স্যাটিসফাইড না, সেটা কেন, বা আপনার পার্সপেক্টিভটা কি? আমার পার্সপেক্টিভ হচ্ছে অভিনয়, বিং অ্যান অ্যাক্ট্রেস খুবই লাক্সারিয়াস একটা প্রফেশন। হ্যাঁ, আই হ্যাভ টু লাইক টিপটপ করে থাকতে হবে এখন, এই লাক্সারিটা এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল, দ্যাটস ভেরি এক্সপেন্সিভ। এখন এই লাক্সারিটা আমার মেইনটেইন করতে হলে আমার যেই পরিমাণ কাজ থাকতে হবে, সেই পরিমাণ অর্থ যোগান দেওয়ার জন্য যেই পরিমাণ আমার কাজ করতে হবে, সেই কাজগুলো করতে গেলে আমার মিনিংফুলনেসটা হারিয়ে যাবে, কোয়ালিটি হারিয়ে যাবে। আমার মাসে যতগুলো কাজ করতে হবে সেখানে কি আমি গ্যারান্টি দিতে পারবো যে আমার আর এই মাসের কিন্তু আমি 5টা কাজ করেছি, 5টা নাটক, সবগুলো খুব ভালো, আমি তো এটা পারবেন না। সো আমি যতগুলো বুঝবো যে না এই কাজটা ভালো, আমি ঠিক ততগুলো কাজ করব, এবং ওইটুকু কাজের লাক্সারি মেনটেন করার জন্য যতখানি দরকার তা আমার আছে। আর এক জীবনে ধরেন আপু, আমি অনেক কিছু করতে চাই। হ্যাঁ, আমি হচ্ছে সুরাইয়া হিসেবে একটা দিন কাটাতে চাই, আমি বিজলি হিসেবে একটা দিন কাটাতে চাই, আমি শবনম হিসেবে একটা দিন কাটাতে চাই, এবং সুমি হিসেবে আমি অনেকগুলো দিন কাটাতে চাই। আমি যখন একটা কিছু চরিত্র কি বাদ পড়ে গেছে কিনা? হ্যাঁ, তারপরে সাথী আছে, ইমা আছে, তারপরে ভেরি গুড। আপনি আসলে প্রত্যেকটা ক্যারেক্টার, আপনি প্রত্যেকটা চরিত্র এত ভালো করেছেন, আপনি বুঝে শুনে করেছেন বলেই সেই কোয়ালিটিটা আপনি এনশিওর করতে পেরেছেন, এবং চরিত্রগুলো মানুষও মনে রেখেছে, প্লাস আপনার কাছেও মনে হচ্ছে না আমার প্রত্যেকটা চরিত্রই আসলে কোনোটা নিয়ে আমি কম খুশি না, সবই মোটামুটি আমাকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, অথবা আমি একটা very happy with my works. and যেটা বলছিলাম যে জীবনটা উপভোগ করা, আমি এখন যেই কাজটা করছি আমার অভিনয়ের পাশাপাশি, সেখানে এক জীবনে আমি কতগুলো মানুষের জীবন দেখছি, কতগুলো মানুষের জীবন এক্সপ্লোর করছি, যাপন করছি, উপভোগ করছি, ওনাদের অনুভূতিগুলো আমার মধ্যে কাজ করছে। সো আমার মনে হয় যে না, এক জীবনে অনেক কিছু করতে হবে। বিজলি, ইমা, সাথী, সুরাইয়া,
তাদের পাশে সুমিকেও রাখতে হবে, সেই রাখাটা একটু প্যারালালি চলছে আর কি। শুরু থেকে এখন পর্যন্ত বেশ গুণী নির্মাতা, বেশ গুণী আর্টিস্টদের সঙ্গে আপনার কাজ করা হয়েছে, কিন্তু সেখানেও কি কখনো আপনার কাছে মনে হয়েছে যে আপনি জুনিয়র শিল্পী বলে বা আপনি হয়তোবা কাজ কম করেন বলে আপনাকে একটু অবহেলা করা হচ্ছে, বা থাকে না একটু নিজের স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা থাকে, সেটা শিল্পীদের তো একটু একটু শিল্পের যেহেতু ইমোশনাল, সো সেই জায়গাটাতে এই জিনিসটা কাজ করে। সো এমন কখনো মনে হয়েছে কিনা যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো হয়তো বা জুনিয়রদেরকে বা যারা নতুন কাজ করছে তাদেরকে ঠিক সেভাবে ওয়েলকাম করা হয় না? ওয়েলকাম করা হয় না, এটা জেনারেলাইজ করা হয়ে যাবে, কারণ আমি যেহেতু 10টা জায়গায় যাইনি, আমি তো 10টা জায়গা সম্পর্কে কমেন্ট করতে পারবো না। আমি যে জায়গাগুলোতে গিয়েছি মোটামুটি সবাই অনেক সেন্সিবল ছিল, আর আমার সামনের মানুষটা আসলে আমার সাথে কিভাবে কথা বলবে সেটা কিন্তু আমার কথার উপরও খানিকটা ডিপেন্ড করে। আমি যদি ওই স্পেসটা দেই, অফকোর্স আমাকে মিসইউজ করবে। সো আমি আসলে কখনোই কারোর সাথে ওই বাউন্ডারিটা ক্রস করি না যেখানে আমাকে কোনো একটা কিছু বলতে পারবে বা করতে পারবে। সো আই কিপ মাইসেলফ ভেরি রিজার্ভড, মানে ওইটা না ব্লক করে দেন পর্যন্ত একটা নির্দিষ্ট এটা প্রফেশনাল সম্পর্ক, আমরা এইটুকু কথা বলবো, এইটুকু রিহার্সাল করবো, রিহার্সালে যদি 7 ঘন্টা লাগে আমি 7 ঘন্টা দিব, কিন্তু 7 ঘন্টার পরের 2 মিনিট যেটা অপ্রয়োজনীয় সেটার মধ্যে আমি চমৎকার, বেশ সুন্দর কথা বলেছেন আপু। পাপপুণ্য নিয়েও একটু শুনতে চাই আমরা, যে পাপপুণ্য যখন আপনার কাছে আসে বা যেই চরিত্রটা যখন আপনাকে প্লে করতে হবে তখন সেটার জন্য কেমন প্রিপারেশন নিয়েছিলেন? পাপপুণ্য যখন আসে তখন আমার মাত্র আমি এইচএসসি পরীক্ষাটা দিয়েছি, তো তখন আমার প্রিপারেশন শুটিং এর মাঝখানে হচ্ছে আপনাকে আপনার জন্য ডাক আসে। তো আমার এইচএসসি পরীক্ষাটা দিয়েছি, তখন এইচএসসি পরীক্ষার মাঝখানেই আমার অডিশনে ডাকা হয় পাপপুণ্যের জন্য। অডিশন দেই, কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আমি গিয়ে অডিশন দিয়ে আসছি, এবার এক্সাম শেষ, আমার ডাক আসে। ওই একই সময়ে আমার ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে হবে অ্যাডমিশনের জন্য, আবার শুটিংও করতে হবে। সো দুইটা একটু হেক্টিক ছিল, কিন্তু আমরা অনেক সময় দিয়েছি, কারণ গিয়াসউদ্দিন সেলিম স্যার রিহার্সালে অনেক সময় নেন। উনি একদম শুটিং এর আগে পারফেকশনিস্ট, তো উনি শুটের আগে একদম সব প্রিপেয়ার করে কে কতটুকু এক্সপ্রেশন দিব তার মুখস্থ করে আমরা সেটে গিয়েছি। তো সেটে গিয়ে আসলে আমাদের খুব একটা সমস্যা হয়নি, কারণ আমাদের আইস ব্রেকিংটা, আমাদের রিহার্সালটা হয়ে গিয়েছিল। সো উই ওয়্যার ওয়েল প্রিপেয়ার্ড। আচ্ছা, এই কারণে কোনো সমস্যা হয়নি। আমরা কাজ নিয়ে অনেক কথা বলেছি, শুরু কিভাবে হয়েছে সেটা নিয়ে কথা বলেছি। আমরা এবার একটু ফান পার্টে যাব, তবে তার আগে আমি ছোট্ট আরেকটা বিরতি নিয়ে আসছি। দর্শক, একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি মেরিল সিরাম সোববার নিবেদিত সেলিব্রিটি আড্ডা থেকে। মেরিল সিরাম সোববার নিবেদিত সেলিব্রিটি আড্ডা। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন মেরিল সিরাম সোববার নিবেদিত সেলিব্রিটি আড্ডা। আমরা বেশ মজার একটা আড্ডা এখন দিচ্ছি আমরা তখন থেকে, কিন্তু কাজের বাইরে এখন আমরা একটু ফান পার্টে যাব। আপু, ক্যামেরা অফ হলে আসলে শাহানাজ সুমি কেমন? আমি অনেক দুষ্ট, এটা কেউ বোঝে না, এটা বোঝা যায় না। আমি যখন কারোর সাথে কথা বলি, যখন আমাকে খুব বেশি মানে আপনি শুরু করে, তখন আমি হালকা করে থামাই যে ভাই আমার চেহারাটা আসলে যেরকম আমি কিন্তু ওরকম না, আমি অনেক দুষ্ট। আমার ফ্যামিলিতে আমি আসলে দুষ্ট, ওই যে ব্ল্যাক শিপ থাকে না একটা, দুষ্ট, কিন্তু এটা তো আপনি না বললে আমরা বুঝতামই না। এটা কেউ বোঝে না। কত মিষ্টি একটা মেয়ে দুষ্টুমি করতে পারে, এটা তো মেনে নেওয়াই। ফ্যামিলির গুন্ডা একটা থাকে না, ওটা ডন। ইয়েস। আচ্ছা, তো মানুষ হিসেবে আসলে আপনি কি প্র্যাকটিক্যাল বেশি না ইমোশনাল বেশি? আমি অনেক প্র্যাকটিক্যাল। আচ্ছা, অনেক প্র্যাকটিক্যাল। ইমোশন আমাকে খুব কম, আমার কোর ফ্যামিলি ছাড়া আমার ইমোশন টাচ করে না আমাকে। আচ্ছা, মানে খুব একদম কাছে যদি কাউকে না আসতে দেন তাহলে শেয়ার ইমোশন। আচ্ছা, মানুষকে খুব ইজিলি বিলিভ করেন, সহজে বিশ্বাস করেন? হ্যাঁ, কিন্তু আমি বোঝাই না যে আমি বিলিভ করেছি। আমি মনে মনে বিলিভ করি, মনে মনেই ধোকা খাই, মনে মনেই কাঁদি, সামনে মানুষ ভাবে যে ওর তো কিছুই যায় আসলো না। খুব সুন্দর, চমৎকার কথাটা কিভাবে আয়ত্ত করেছেন এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা আপু, ভালোবাসার সংজ্ঞাটা আপনার কাছে কি? ভালোবাসা একটা অভ্যাস, মায়ার অভ্যাস, প্রয়োজনের অভ্যাস, কথা বলার অভ্যাস, দেখার অভ্যাস, শোনার অভ্যাস, থাকার অভ্যাস। প্রেম ভালোবাসার কি স্ট্যাটাস আপনার জীবনে? আমি সিঙ্গেল। আমি দর্শক কেউ বলতে চায় না, সিঙ্গেল। এখনো সিঙ্গেল? কতদিন সিঙ্গেল থাকার ইচ্ছা আছে? আমার তো আজীবন সিঙ্গেল থাকার ইচ্ছা। আজীবন? আজীবন।
তাহলে আমার মনে হয় আমার দর্শকরাও বুঝে গেছে এটা কতটুকু বিশ্বাস করা যায়। না না আমার কতটুকু বিশ্বাস করা ওই যে ছোটবেলা থেকে বলে না মেয়েরা যে আমি বিয়ে করব না বড় হয়ে, ওটা কিন্তু আমি এখনো বলি এবং ফাইনালি আমার আম্মু বিশ্বাস করেছে যে আমি বিয়ে করব না। বিশ্বাস করে বিশ্বাস ফাইনালি করেছে। কেন মানে কখনো কি কারো কাছ থেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন ওই যে মনে মনে? না হাসি হাসি একরকম, আর এই যে অভিনেত্রীদের এটাই সমস্যা, অভিনেত্রীদের এটাই সমস্যা, মুখে একরকম এক্সপ্রেশন আরেক রকম মনে আরেকটা এবং হাসিতে আরেক রকম থাকে। সো তার মানে মানে সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আপনার কাছে মনে হচ্ছে আপনি বিয়ে করবেন না, মানে একজনের জন্য বাকি সবাইকে পানিশমেন্ট দেওয়ার দরকার তো আমার নেই। মনে হয় যে আমি বিয়ে করলে মানে এটা কেন আমার বিয়ে করলে হচ্ছে আমাকে পেলে পুষে বড় করছে আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলি। হঠাৎ করে আমাকে একজন এসে বলবে কবুল কবুল কবুল, তোমাকে সাইন করে নিয়ে গেলাম, তারপর আমাকে নিয়ে গেল, আপনি সাইন করে নিয়ে আসেন, সমস্যা নাই। ওটা হলে ঠিক আছে। আচ্ছা আপনি যদি নিয়ে আসতে পারেন আমি তাহলে যদি ঠিক নিয়ে আছে। আসি তাহলে ঠিক আছে। ও, তাহলে সেই ক্রাইটেরিয়া থেকে হ্যাঁ আমি যাব না। আচ্ছা, আচ্ছা। এটা ছাড়া মানে সবাই বলে ঠিক আছে দর্শক, আমরা আসলে ওই সোশ্যাল মিডিয়াতে ওই পর্যন্তই অপেক্ষা করি দেখার জন্য যে কাকে বিয়ে হলো। আচ্ছা বিয়ে যদি করতে হয় তাহলে কি লাভ ম্যারেজটাকে প্রেফার করবেন না অ্যারেঞ্জ ম্যারেজটাকে প্রেফার করবেন? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, কারণ আমার ফ্যামিলিতে অ্যারেঞ্জ ম্যারেজ ওই ধকল কেউ নিতেই চায় না। আমাদের ফ্যামিলিতে সিনিয়র্স বি লাইক তোমার যা ইচ্ছা তুমি করো, কাউকে পাইলে বিয়ে করো, না পাইলে বসে থাকো। এবং আমার কাছে মনে হয় যে আপনি ওই যে যেটা বলছিলেন যে আপনাকে আসলে এই ক্ষেত্রে এতই ভয় পায় মানুষজন, চিন্তা করছে যে ঠিক আছে লাইফ পার্টনার তুমি তোমার মতন চুজ করে আমি করে দিই, আমাকে এত প্রেশার দেয়। প্রেশার দেওয়ার দরকার। আচ্ছা লাইফ পার্টনার নিয়ে লাস্ট কোয়েশ্চেন, যদি কখনো কারোর সঙ্গে প্রেম করতে হয় অথবা প্রেম করলে তো অবশ্যই বিয়ের চিন্তা ভাবনা করেই করা হবে, লাইফ পার্টনারের মধ্যে কোন তিনটা এসেনশিয়াল জিনিস থাকতেই হবে? ইন্টেলেকচুয়ালি আমার সাথে কম্পিটেবল হতে হবে, মানে কথা বললে যেন মিলে কথায়। So, আমার আপনি কথাটা আপনি অনেক নিজেকে important। তাহলে মনে করছেন যে না ঠিক আছে আমি ইন্টেলেকচুয়াল বা আমি খুব ডিপ থিংকিং এর মধ্যে আমি একটু ডিপ যাই। থিংকিং এর মানুষ, হ্যাঁ দ্যাটস ভেরি ট্রু। সেই ভাইবটা ম্যাচ করতে ওই হবে। ভাইবটা ম্যাচ করতে হবে। আর আমি আকাশ নিয়ে কথা বললে সে যদি হাঁস নিয়ে কথা বলে হবে না। আচ্ছা ভালো কথা, এটা অ্যাকচুয়ালি হয় অনেক তাই না? মানুষের, হয় মানে কিন্তু। এটা আসলে তাদের দোষ না, কিছু কিছু এক- মানুষ আসলে পারে না কনভারসেশনে সেই ডেপথে এক যেতে। একজনের মানুষের কথা বলার ধরন তো এক 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 রকম। রকম। সে তার মতো কাউকে খুঁজে নিক। আমি Bye bye. আমার মতন করে হ্যাঁ। থাকি, ভাই আমি আকাশ নিয়ে বললে হাঁস নিয়ে বলার তোমার দরকার নেই, আমার শোনারও দরকার নেই। না, আচ্ছা আর ইন্টেলেকচুয়াল হতে হবে আপনার মতো? ইন্টেলেকচুয়াল হতে হবে, সত্য বলার সাহস থাকতে হবে। আমরা মানুষ, আমাদের ভুল কিন্তু থাকেই জীবনে, অবশ্যই। কিন্তু ওই যে সত্য লুকানো যাবে না। সত্য বলার, আমি অনেক ভুল করি, অনেক উল্টাপাল্টা কাজ করি, বাট আমার কাছের যে মানুষ, আমার মা, আমার বোন, তাদের কাছে এসে আমি এটা বলি, স্বীকার করি যে এটা আজকে আমি করেছি, আমার তো এটা অনেক ভুল হয়েছে, আমার জন্য ঠিক হয়তো আছে। সে কষ্ট পেয়েছে। অ্যাকনলেজমেন্ট আসলে Acknowledgement, থাকা যে accountability। মানুষ মাত্রই তো ভুল হতেই পারে হ্যাঁ, এবং হ্যাঁ। সেটা আমি স্বীকার করে নিচ্ছি। স্বীকার করার যোগ্যতা, আচ্ছা এই আর কি। আরেকটা বাকি ছিল, আর তিনটা বলতে তিনটা হবে। ছিল। ও মানুষ হতে হবে। হ্যাঁ, মানুষ এটা হতে আসলে এটা অনেকে বুঝবেন, আপনি যে বললেন মানুষ হতে হবে অনেকে বুঝবেন না, বলবে যে গরু ছাগল হবে নাকি? মানুষ বলতে আসলে দর্শক আমি দেখি, আমি নিজে ইন্টেলেকচুয়াল কিনা আমি বোঝাতে চেয়েছি আসলে মানুষের যেই মনুষ্যত্বটা আমরা যেটাকে বলি, বিবেক যেটাকে বলি, ভালো মন্দ বোঝার যে ডিফারেন্সটা বা যে বিষয়টা, সেটা যেন একটা মানুষের মধ্যে থাকে। এছাড়া তো সবাই মানুষ, আসলে আমাদের সবারই হাত পা আছে। ইয়েস, হাত পা আছে, আচ্ছা ভেতর মানুষ হতে হবে আর কি। ভিতরে বাইরে বল সব জায়গায় মানুষ হতে হবে। আচ্ছা এবার আবারও এবারে নেক্সট যে সেগমেন্ট, এটা ফানি একটা সেগমেন্ট। ওকে, ওখানে তিনটা ছবি আপনাকে দেয়া হবে, আপনি নিজে দেখতে পারবেন না, আপনি দেখাবেন আমাকে, মানে দিচ্ছি আমি আপনাকে, বাট আপনি আমাকে দেখাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট যে আমি আপনাকে বোঝাতে পারি মানুষটা কে ছবিতে। আপনাকে নামটা ধরতে হবে। ডোন্ট সে লাইক মি যে সে একটা মানুষ। হ্যাঁ, আমার মতো বললে না সে একটা মানুষ না, সেটা আমি বলবো না। এবং আমি কিন্তু আবার এটাও বলতে পারবো না যে সে আসলে ভেতরে বাইরে দুই জায়গায় মানুষ, কারণ আমি পার্সোনালি খুব জানি না। ওকে ওকে, আচ্ছা সো যে তিনজনের নাম আমি দিচ্ছি, এটা কিন্তু আপনার আমার দুজনের জন্যই পরীক্ষা। প্রথমে যখন এই জিনিসটা আমরা ভাবি, তখন আমি ভেবেছিলাম যে ঠিক আছে শুধু গেস্টের পরীক্ষা আমার কি, কিন্তু আসলে আমি করতে গিয়ে বা বুঝলাম যে আসলে পরীক্ষাটা উভয় পক্ষের, এখানে আমাকেও ছাড় দেওয়া হয়নি। ওকে, সো পরীক্ষাটা শুরু করছি আমরা এই সেগমেন্টে যাচ্ছি। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন মানুষ, তিনি সবসময় ভিলেনের চরিত্র করেছেন তা না, তিনি বেশ অনেকগুলো চরিত্র করেছেন, অনেক ভালো ভালো চরিত্র করেছেন। তাকে আমরা আমাদের ইন্ডাস্ট্রির মোটামুটি গুরুজনও বলতে পারি এখন। তবে তিনি ভিলেন হিসেবে যে ক্যারেক্টারগুলো প্লে করেছেন সেগুলো আমাদের জন্য ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম আমাদের জন্য বেশ ভয়ঙ্কর ছিল।
তার চরিত্রগুলো? আচ্ছা, আমি ভয় পেতাম দুজনকে দেখে, মিসেস সওদাগর আর ডিপজল। হুম। দুজনের মধ্যে একজন কি? এটা তো খুব মানে ইজি হিন্ট হয়ে গেল। আচ্ছা, দুজনের মধ্যে আচ্ছা, উনি কি এখনো ভিলেন ক্যারেক্টার করছেন? এখন আপাতত আসলে চলচ্চিত্রে কাজ খুব একটা করছেন না। তার মানে মিসেস সওদাগর স্যার না, ডিপজল। গুড, আমি খুব ইজিলি বলেছি। ও ইয়েস, না ইজি ছিল না, হ্যাঁ ভালো ছিল, আমরা দুজনই ভালো করেছি। আমরা দুজন ভালো করেছি, গুড। হ্যাঁ ঠিক আছে, এর নেক্সটটা আচ্ছা খুব সুন্দর সিলেকশন। নেক্সটটা বোঝাতে কি বোধহয় আমি বেশি সহজ করে ফেলবো, বাট তারপরও ওকে, হেল্প মি। ওনাকেও সোজা করে ধরেছি তো? হ্যাঁ ঠিক আছে, ওকে। ওনাকেও আমরা একজন স্টারই বলতে পারি, আমাদের দেশের না, উনি আমেরিকান একজন, আমেরিকান। এবং বিভিন্ন সময় বিভিন্ন তার কার্যক্রমের জন্য তাকে নিয়ে আমরা হাসাহাসিও করি, তিনি আলোচিত সমালোচিতও হন, সমালোচিতই বেশি হন। অ্যাক্টর ডোনাল্ড ট্রাম্প। কিভাবে বুঝলেন? আচ্ছা, মানুষের যে ডেফিনেশন দিয়েছিলেন সেখান থেকে আপনার কি মনে হয় উনি কি মানুষের মধ্যে পড়ে কিনা? আমার এখনো আমেরিকা যাওয়া হয়নি, তো আমার যদি ভিসাটা আমার কাছে তাই মনে হচ্ছে যে আমাদের আর্টিস্ট এবং আমার দুজনের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আমেরিকার ভিসা। সো বেটার আমরা এটা নিয়ে কথা না বলি, আর আমরা আগে যাই, আমরা আমেরিকা থেকে লাইভে জানিয়ে দিব আসলে যে মানে বিষয়টা আমরা পর্যবেক্ষণ করে আমরা জানাবো। দুটো হয়েছে সাকসেসফুলি, এটা আসলে আচ্ছা ঠিক আছে, আই উইল ট্রাই। कौन है ये? ক্রিকেটার? সাকিব আল হাসান? না, কমন ক্রিকেটার না। ও আচ্ছা আচ্ছা, তিনি একজন ক্রিকেটার, অধিনায়ক ছিলেন বেশ রিসেন্টলি। বাংলাদেশি। মাশরাফি? রিসেন্টলি না, মানে বেশ রিসেন্টলি, মানে একটা দুইটা টার্ম আগেই হয়তো বা তিনি ছিলেন, এবং একটু মোটামুটি পারফরমেন্স নিয়ে সমালোচিত হয়েছিলেন। মুশফিকুর রহমান? সাকিব আল হাসান, মাশরাফি, মুশফিক, খুব তামিম? না, পাঁচ পাণ্ডবের কেউ না। আচ্ছা, বর্তমানে আমি তো খেলা বেশি দেখি না, আমি ওই জন্য বোধহয় বোঝাতে পারছি না। ওকে, মানে আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে আমি আর ইয়ে করতে পারছি না, এবং ধরাটা আমাদের জন্য খুব টাফ হবে, আপনি দেখে নেন। মেহেদী হাসান মিরাজ। আচ্ছা, একটু কঠিন এখানে, আমরা দুটো যেহেতু বলতে পারছি, তিনটার মধ্যে রেশিওতে আমরা পাস করেছি। হ্যাঁ আমরা পাস করেছি, উনিও পাস করেছে। পাস করেছেন। আচ্ছা আপু, আমরা এখন একটু র্যাপিড ফায়ারে যাচ্ছি। বেশ কিছু বিষয় খুব ইজি বা খুব সহজ বিষয়গুলো, যেগুলো সম্পর্কে আসলে দর্শকদের বা যারা আপনাকে অনেক ভালোবাসা দিয়ে থাকেন তাদের জানার একটা আগ্রহ থাকে, আপনি চাইলে এগুলো আমাকে দিয়ে দিতে পারেন, আমার সম্পত্তি আমার কাছে ফেরত চলে আসুক। আচ্ছা, সো আমরা সেই র্যাপিড ফায়ার এখন যাচ্ছি। আপনার কাছে কোয়েশ্চেন করা হবে, আপনাকে ফার্স্ট উত্তর দেওয়া হবে। কাজের ক্ষেত্রে আগে আসি, কাজের ক্ষেত্রে কোন বিষয়টা আপনাকে বেশি টানে, স্ক্রিপ্ট না প্রোডিউসার না আর্টিস্ট? স্ক্রিপ্ট। আচ্ছা, কখনো কি এমন হতে পারে যে একদম নতুন একজন প্রোডিউসার, নতুন আর্টিস্ট নিয়ে আপনার কাছে আসলো, বাট স্ক্রিপ্ট আপনার কাছে ভালো লেগেছে, আপনি কাজ করবেন তাদের সাথে? হ্যাঁ করেছি তো। আচ্ছা, নাচ না অভিনয় এখন? অভিনয়। আচ্ছা, সেক্ষেত্রে নাটক, ওয়েব না সিনেমা? Oh no, pass. I cannot do that. এখানে আসলে পাসের অপশন ছিল না। I cannot do that. কিন্তু একটু কঠিন এটা তো আমার কাছে উত্তর নেই। যদি কখনো উত্তর হয়, I'll call you and tell you যে আজকে আমি বুঝতে পেরেছি, আমি চুজ করতে পেরেছি যে এটা হয়েছে। Yes. আচ্ছা, তখন আমরা যেখানেই থাকি না কেন আমরা লাইভে এসে জানিয়ে দিব দর্শক আপনাদেরকে। আমেরিকা থেকে লাইভে জানাবো, আমেরিকা থেকে, তখন এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সেই পর্যন্ত প্লিজ ওয়েট করবেন দর্শক, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য আমেরিকার ভিসা পাই। আচ্ছা, তো খাবারের ক্ষেত্রে কোন ধরনের খাবার, আচ্ছা তার আগে জিজ্ঞেস করে ফুড লাভার কিনা আপনি? হ্যাঁ। আচ্ছা, কোন ধরনের খাবার আপনাকে বেশি টানে? অনেক ঝাল, অনেক 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 ঝাল, অনেক ঝাল। কথা বলার সময় নিশ্চয়ই ঝাল কথা বলেন? ইয়েস। এটা আর আমি কিন্তু আইসক্রিম লাভার, ঝাল পছন্দ করি, এবং আইসক্রিম ঠান্ডা ঝাল একদিনে 18টা আইসক্রিম খেয়েছি আমি। আই হ্যাভ আ রেকর্ড। তখন কি আপনি
স্ক্রিনে কাজ করতেন? হ্যাঁ, আমি শুটিংয়েই ছিলাম, শুটিংয়ে হাঁটছিলাম, আর যে আইসক্রিম বিক্রি করছিল কুলফিওয়ালা কুষ্টিয়াতে, সে বুঝছিল যে কুলফি হলে ঠিক আছে, হ্যাঁ কুলফি আমি তবু একবার 18টা খাওয়া একটু টাফ, 18 কিন্তু কুলফি হলে ঠিক আছে। উনি সারাদিন আউটডোরে আমার পিছন পিছন ঘুরেছে, বুঝেছে যে এটা এর কাছে আমি আজকে সব বিক্রি সব করতে বিক্রি পারবো করে, আমার yes. আইসক্রিম। So, আমি আচ্ছা, ওনার কাছ থেকে। কাজের ক্ষেত্রে বা জীবনের প্রত্যেকটা ডিসিশনের ক্ষেত্রে সব থেকে বেশি কার সাপোর্ট পান? আম্মু। আচ্ছা, আপনি কি ঘুম প্রিয় না ভ্রমণ প্রিয়? ভ্রমণ প্রিয়। ফেভারিট ডেস্টিনেশন কি? বাসা, যে কোনো জায়গা থেকে আমি বাসায় আসতে পছন্দ করি। মানে ভ্রমণ প্রিয়, তিনি ভ্রমণ প্রিয়, তার ফেভারিট ডেস্টিনেশন বাসা। ভেরি ইন্টারেস্টিং, খুব সুন্দর। আমি সব জায়গায় যেতে পছন্দ করি, কিন্তু ওখান থেকে ব্যাক করতে আমি আরো বেশি পছন্দ করি। আচ্ছা, এটা তো আসলে দিন শেষে সবাইকেই নিরে ফিরে আসতে হয়। হ্যাঁ, সবারই কমফোর্টের জায়গা, আরামের জায়গা, ভালো লাগার ভালোবাসার জায়গা হচ্ছে বাসা, যেখানে প্রিয় মানুষেরা থাকে। yes. আচ্ছা, নিজের একটা বদভ্যাস যেটা পরিবর্তন করতে পারলে আপনি মনে করবেন যে আপনি সাকসেসফুল হয়েছেন? একটু সময় নেওয়া। আমি সময় হয়তো নিজেকে কম দেই কোনো কাজ, কথা বা কিছু Fast, ব্যাপারে। fast। আমি একটু এখনই করতে হবে, আমার এটা শেষ করতে, অবসেশন থাকে একটা শেষ করার, ওইটাতে একটু সময়, আপনার ওসিডি আছে বোধহয়? ওসিডি আছে। তো এটা এখন একটা কমন ডিজিজ। আগে বলতে মানুষকে ভয় লাগতো যে হ্যাঁ, আমার আমি ওসিডি বলি আছে। না, আমি জাস্ট কারো এরকম সুতা একটা উঠে আছে জামাতে, আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে আই থাকি। ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পেইন। ওকে, সো আমি কিছু বলি না, আমি তাকিয়ে থাকি অনেকক্ষণ যাবত, কিন্তু তখন তো খুব অস্থির লাগতো। খুবই অস্থির লাগে, খুব অস্থির লাগে। খুবই অস্থির লাগতো। আশেপাশে মানুষজন না বুঝলে তখন আরো খারাপ লাগে যে আসলে ওসিডি পেশেন্টদের কেমন হ্যাঁ। লাগে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বেশ সাকসেসফুলি আমরা সবকিছু আপনার কাছ থেকে পেয়েছি, আপনিও বেশ সাকসেসফুলি আমাদের আনসার Thank you, দিয়েছেন। thank you. আর জাস্ট দুইটা জায়গায় কনফিউশন থেকে গেছে, সেটা আমরা খুব সুদূর ভবিষ্যতে আমরা সেটা আমেরিকা গিয়ে সলভ সলভ করবো। সুমি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাই দ্য ওয়ে, আমার নাম শিমু, আপনার নাম সুমি, আমরা Yes. মোটামুটি অনেক কাছাকাছি। Yes, সো বেশ ভালো লেগেছে আপনার সঙ্গে আড্ডা দিয়ে। আমাদের সকলের পক্ষ থেকে, এটি নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনার প্রতি। আপনি অনেক ভালো থাকবেন, ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দেবেন এবং দুষ্টুই থাকুন। আমেরিকা গিয়ে দেখা হবে। আপনাকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ মুবারক আপু, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আড্ডা এখানেই শেষ হলো। আশা করছি আমাদের আজকের আড্ডা আপনাদের বেশ ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন এবং আমাদের আজকের যিনি অতিথি তার কথা ধরেই আমি এই কথাটি বলছি, মানুষ হিসেবে মানবতা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। আপনাদের সবাইকে আরো একবার ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। মেরিল সিরাম সোপ বার নিবেদিত সেলিব্রিটি আড্ডা।